আজকে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো 1 নাম্বার প্রশ্নটা আমরা আজকে সমাধান করব। তো যারা লাইভে আছো সবাই একটু দেখতে পাচ্ছ কিনা প্রশ্ন আমার সাথে একটু শেয়ার করো। দেখো, আজকে আমরা মূলত এই প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। এই প্রশ্নটা হচ্ছে তাওহিদ কোম্পানি লিমিটেড 2016 সালের 31শে ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা কি বুঝি? এখানে কিছু দায় থাকবে আর সম্পদ থাকবে। দায়ের মধ্যে দায় এবং মূলধন বা মানে মালিকানা সত্ত্বগুলা থাকবে, এই পাশে সম্পত্তিগুলা থাকবে। তো ভাই আমরা বলেছি সম্পত্তিগুলো সাধারণত 3 টাইপের সম্পত্তি থাকবে, আমি একটু ক্লিয়ার করে দিই। একটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ থাকবে, স্থায়ী সম্পদ। একটা হচ্ছে আমাদের চলতি সম্পদ থাকবে। আরেকটা হচ্ছে আমাদের ভুয়া সম্পদ থাকবে, ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয়। এই 3 টাইপের সম্পদ থাকবে। ওকে, তাহলে আমরা সম্পদ পাবো মূলত 3 টাইপের। আমার সাথে সবাই একটু ইয়া করো, কি কি সম্পদ পাবো আমরা? স্থায়ী সম্পদ পাবো, চলতি সম্পদ পাবো, অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ বা অলীক সম্পদ পাবো। এই 3 টাইপের সম্পদ পাবো। তাহলে এই যে যন্ত্রপাতি, স্থায়ী সম্পদগুলো এখানে কি কি আছে আমরা একটু মার্ক করে ফেলি। যেমন যন্ত্রপাতি, দালান কোঠা, আসবাবপত্র, এই 3টা হচ্ছে স্থায়ী সম্পদ। ওকে, তারপরে হচ্ছে মজুত পণ্য, প্রাপ্য হিসাব, নগদ তহবিল, এই 3টা হচ্ছে চলতি সম্পদ। এটাকে আমি সস বলি, সস। তাহলে এটা হচ্ছে স্থায়ী সম্পদ আর এটা হচ্ছে, এই 3টা হচ্ছে চলতি সম্পদ। সবাই ক্লিয়ার কিনা? আমরা সম্পদ গুলাকে একটু আইডেন্টিফাই করলাম। মাঝখানে একটা সম্পদ রয়ে গেছে, এই সম্পদটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই যে 12% বিনিয়োগ, এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগই। ওকে, এ হচ্ছে বিষয়। এটাকে আমরা স্থায়ী সম্পদেও ফেলবো না, চলতি সম্পদেও ফেলবো না। তো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। তাহলে সম্পদকে আমরা এখানে স্থায়ী সম্পদ, এটা এই 3টা হচ্ছে স্থায়ী সম্পদ ভাইয়া। হ্যাঁ, আর এই 3টা হচ্ছে আমাদের চলতি সম্পদ। এই সবগুলা যোগ করলে 29,85,000 টাকা হয়। এটাকে আমরা বলবো কি সম্পদ? মোট সম্পদ। সবাই ক্লিয়ার কিনা? আমাদের সম্পদ পাঁচটা সবাই ক্লিয়ার? আমাকে একটু সবাই বলো তো, সবাই ক্লিয়ার কিনা? সম্পদ পাঁচটা সবাই ক্লিয়ার কিনা একটু বলো। আমরা একটু শুনতে চাই সম্পদ পাঁচটা ক্লিয়ার কিনা। তাহলে আমরা একটা 3টা সম্পদ পেলাম। যন্ত্রপাতি, ভূমি ও দালান কোঠা এবং আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ। মজুত পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ হচ্ছে চলতি সম্পদ। 12% বিনিয়োগ হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা আলাদা। এই অঙ্কে আমাদের ভুয়া সম্পদ যেটা ছিল, এই ভুয়া সম্পদটা আমরা পাইনি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসো, আমরা সম্পদ পাশে ক্লিয়ার হলাম। এবার আসো দায় পাশে। আমরা বলেছি আমাদের থাকবে হচ্ছে মূলধন এবং দায়, মানে মালিকানা সত্ত্ব এবং দায়। এর মধ্যে মাথায় রাখবা, এই যে বকেয়া খরচ বা বকেয়া দায়, ব্যাংক জমাতিরিক্ত প্রদেয় হিসাব, এই 3টাকে আমরা বলবো হচ্ছে চলতি দায়। সদা, চলতি দায় 3টা। এই 3টা হচ্ছে চলতি দায়, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ। আর ঋণ হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায়। ঋণ হচ্ছে আমাদের কি দায়? দীর্ঘমেয়াদী দায়। তাহলে দায়ের পাশে আমরা 2টা দায় পেলাম। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, যেটাকে আমরা বলবো ঋণ। খেয়াল করবা, দীর্ঘমেয়াদী দায়। এই দীর্ঘমেয়াদী দায় শুধুমাত্র ঋণ। আর বাকি যে দায়টা আছে সেটা হচ্ছে চলতি দায়। তো চলতি দায় কয়টা পেলাম আমরা? 3টা পেলাম। 2,75,000, 75 আর 3 লাখ। খেয়াল করবা এগুলা। এই এটা আর এটা, তাহলে দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় এই 2টা যোগ করলে আমরা পাবো কি দায়? মোট দায় বা বহি দায়। মোট দায়। তাহলে আমরা মোট দায় চিনেছি। আমি জাস্ট চেনাচ্ছি, কারণ এই জিনিসগুলা চিনলে তুমি অঙ্ক করতে পারবে। এই মোট দায় ছাড়া, মোট দায় কি ছাড়া বাকি যা আছে সেগুলাকে আমরা বলবো মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব এখানে কোনটা? তাহলে আমরা মোট দায় ছাড়া যা পাবো, যেমন হচ্ছে আমাদের শেয়ার মূলধন, সংরক্ষিত বিবরণী জের, এই 2টা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব। তাহলে আমরা এখানে দায় পাশে কি পেলাম? দায় বলতে আমরা বুঝবো এখানে মোট দায় এবং শেয়ার হোল্ডারদের সত্ত্ব। তাহলে আমি আবারও দেখাচ্ছি, আমাদের শেয়ার হোল্ডারদের সত্ত্ব হচ্ছে এই 2টা, আর এই সবগুলা হচ্ছে দায়।
মানে মোট দায়, এই দুইটা যোগ করলে হয় দায় এবং মালিকানা সত্ত্ব। তবে এর মধ্যে ঋণটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, বাকি সব চলতি দায়। আমরা কি সবাই ক্লিয়ার? বিষয়গুলো আমরা সবাই ক্লিয়ার কিনা বলো তো? আমি আমাদের আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে সম্পদ আর দায়গুলা তোমাদের সামনে বিশ্লেষণ করেছি। তোমরা যদি এই জিনিসগুলা বুঝতে পারো, খুবই সহজে অঙ্কটা শেষ করতে পারবা, না হলে আমি এটা আলোচনা করতাম না। কারণ আমাদের টার্গেট হচ্ছে আজকে ম্যাথটা সলভ করাবো। ওকে, তো আমি এই জন্য রিকোয়েস্ট করব, তোমরা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবকে একটু কাইন্ডলি শেয়ার করে দাও। এই কারণে আমি ক্লাস নিতে চাচ্ছি না তোমার আগের মতো, তোমরা একেবারে রেসপন্স করো না। তো যাই হোক, বাই দ্য ওয়ে আমরা আলোচনায় চলে যাব। প্রথম যে আলোচনাটা আমাদের, সেটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন, কার্যকরী মূলধনের পরিমাণ। ভাইয়া, কার্যকরী মূলধনের পরিমাণ মানে কি? মূলধন, কার্যকরী মূলধন মানে হচ্ছে ভাইয়া চলতি মূলধন। ভাইয়া কি মূলধন? চলতি মূলধন। তো আমরা বলেছি এই কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন বা চলতি মূলধন কি ভাইয়া? চলতি মূলধন। এটা কিভাবে বের করবো? আমরা সবাই জানি মূলধন সমান সম্পদ মাইনাস দায়। দ্যাট মিন চলতি মূলধন মানে হচ্ছে কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে এই অঙ্কে আমরা কার্যকরী মূলধন বের করব কিভাবে? চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করব। তো এই অঙ্কে চলতি সম্পদ পেলাম আমরা কয়টা? এই যে লাস্টের যে তিনটা সম্পদ আছে, এই তিনটা কি কি? মজুত পণ্য, প্রাপ্য হিসাব আর হাতে নগদ। তাহলে এই তিনটার মান কত আসে? আমরা যদি একটু থিঙ্কিং করি, দেখো এই তিনটার মান কত আসে? খুবই সিম্পল একটা লজিক, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ। তো মজুত পণ্য 3 লাখ, প্রাপ্য হিসাব 3 লাখ, কত? 25। তাহলে হয় 6 লাখ 25, 7 লাখ, 7 লাখ 25 আর 20 হচ্ছে 7 লক্ষ 45। তার মানে আমাদের চলতি সম্পদ হচ্ছে 7 লক্ষ 45 হাজার। খুবই মনোযোগ দাও। আর চলতি দায় কত? চলতি দায় হচ্ছে এই যে লাস্টের যে তিনটা দায় আছে, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া দায়। তাহলে এটা হচ্ছে 2 লক্ষ 75 আর 75 কত হয়? 3 লক্ষ 50 আর 30, 3 লক্ষ 80। চলতি দায় হচ্ছে 3 লক্ষ 80। তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে 7 লক্ষ 45 থেকে 3 লক্ষ 80 মাইনাস করব। ওকে, তো 7 লক্ষ 45 থেকে আমরা 3 লক্ষ 80 যদি মাইনাস করি, আমাদের কত হয়? জাস্ট আমরা কি করব? 7 লক্ষ 45 থেকে 45 হাজার থেকে কত? 3 লক্ষ 80 হাজার মাইনাস করলে হবে 3 লক্ষ 65 হাজার। 3 লক্ষ 65 হাজার, এটাই হচ্ছে আমাদের কি? কার্যকরী মূলধনের পরিমাণ। কার্যকরী মূলধনের পরিমাণ। তো আমরা মোটামুটি এই জিনিসগুলা ক্লিয়ার কিনা সবাই একটু জানাই, সবাই একটু জানি। কার্যকরী মূলধনের পরিমাণ, ক নাম্বার প্রশ্নটা আমরা ক্লিয়ার। তাহলে কার্যকরী মূলধন মানে কি? মূলধন ভাইয়া চলতি মূলধন। চলতি মূলধন মানে আমরা চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করলে যেটা হবে সেটাই অ্যান্সার। এখানেই তোমরা 2 নাম্বার পেয়ে যাবা। আমরা সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। 3 লক্ষ 65, MS মিশু, অসংখ্য ধন্যবাদ। বাকি যারা আছে তারা একটু লাইভে যুক্ত হয়ে যায়, হ্যাঁ, যাতে করে আমরা ক্লাসটা করতে পারি। তো খ নাম্বার প্রশ্নটা কি বলছে? চলতি অনুপাত। ভাইয়া একটু আগে আমরা কি দেখলাম? একটু আগে আমরা কার্যকরী মূলধন 7 লাখ, সরি, চলতি সম্পদ 7 লাখ 45, আর চলতি দায় ছিল কত? 3 লক্ষ 80। জাস্ট মনে রাখবা, এই 7 লক্ষ 45 কে আমরা 3 লক্ষ 80 দ্বারা ভাগ করব, তাহলে আমরা চলতি অনুপাত পেয়ে যাব। কারণ আমরা সবাই জানি চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে। তাহলে আমরা যেটা ছিলাম, যেখানে ছিলাম, আমাদের চলতি সম্পদ কত ছিল? 7 লক্ষ 45, আর চলতি দায় হচ্ছে 3 লক্ষ 80। কারণ চলতি অনুপাত মানে হচ্ছে ভাই, আমরা সবাই জানি অনুপাত একটা ভগ্নাংশ। চলতি অনুপাত মানে হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই কি দায়? চলতি দায়। সো আমরা চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে এখানে একটা অনুপাত পাবো। তো আমরা কি করব?
আমরা যেটা পাবো, আমরা কত চলতি সম্পদ হচ্ছে 7,45,000। তো আমি কি করব, আমি 7,45,000-কে 3,80,000 দ্বারা ভাগ করব। 3,80,000 দ্বারা ভাগ করলে আসবে, দেখো কত আসে, আসে হচ্ছে 1.96 অনুপাত 1। এটাই আসে অ্যান্সার। তাহলে এটা চলতি অনুপাত আসবে। তো চলতি অনুপাত আসলে আমরা এভাবে করব। তাহলে চলতি অনুপাত কিভাবে আমরা বের করব সেটা আমি দেখালাম। তো আমরা ক নাম্বার প্রশ্নে যাই। আমরা এতক্ষণ যে কথাগুলা বলেছি সেগুলোর ব্যাখ্যাটা যাই। দেখো আমাদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কার্যকরী মূলধন মানে কি, মূলধন বাইরে চলতি মূলধন। তাহলে চলতি সম্পদ থেকে আমরা চলতি দায় মাইনাস করব। ওকে, যেই কথা সেই কাজ। দেখো আমরা কি করেছি, আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করেছি। চলতি সম্পদ ছিল 7,45,000, চলতি দায় 3,80,000। তো চলতি অনুপাত বা সরি চলতি মূলধন বা কার্যকরী মূলধন আসছে আমাদের কত, 3,65,000। এটা আমরা বুঝতে পেরেছি। এখন এরপরে আমরা বলেছি যে আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের চলতি অনুপাত বের করতে। মনে করো চলতি অনুপাত মানে এই চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করবে। এই হচ্ছে চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করব। তাহলে চলতি সম্পদ 7,45,000, চলতি দায় 3,80,000। আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরে যাই। উত্তরে গেলে আমরা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাব। দেখো খ নাম্বার প্রশ্নে আমাদের প্রথম প্রশ্ন ছিল, হচ্ছে, হ্যাঁ, খ নাম্বার প্রশ্নে আমরা যদি যাই তাহলে আমাদের প্রথম ইয়েটা ছিল কি, প্রথম ইয়েটা ছিল দেখো চলতি অনুপাত। তো চলতি অনুপাত কি আসছে, চলতি অনুপাত আসছে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। চলতি সম্পদ 7,45,000, চলতি দায় 3,80,000। তাহলে আসে 1.96, নিচে কিছু না থাকলে আসে 1। এখন আমাদের মন্তব্য যদি দিতে বলে ভাইয়া আমাদের এই চলতি অনুপাতের আদর্শ মান কত, 2:1 আমরা শিখেছি। তো আমরা মন্তব্য কিভাবে লিখবো, চলতি অনুপাতের আদর্শ মান 2:1, প্রাপ্ত মান 1.96 ইঞ্চু 1, যা সন্তোষজনক নয়। কারণ আমাদের সম্পদ কমপক্ষে দ্বিগুণ হতে হবে, এখানে দ্বিগুণ হয় নাই, একটু কম আছে, সো এটাকে সন্তোষজনক বলা যাবে না। এটা হচ্ছে আমাদের চলতি অনুপাতের কাজ। এরপরে আমরা অগ্নি পরীক্ষা অনুপাত শিখবো। অগ্নি পরীক্ষা অনুপাতের আরেক নাম কি ভাইয়া, তড়িৎ অনুপাত। তো তড়িৎ অনুপাত কিভাবে বের করতে হয় আমরা বলেছি, আমরা জানি চলতি সম্পদ থেকে যদি সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিই তাহলে আমরা তড়িৎ সম্পদ পাই। তা তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে কি, তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তো চলতি দায় তো 3,80,000 আছে, আর আমরা চলতি সম্পদ পেয়েছি 7,45,000, এটার মধ্যে মজুত পণ্য আছে 3,00,000। তো আমি কি করব, আমি এই 7,45,000 থেকে জাস্ট মজুত পণ্যটা বাদ দিয়ে দিব 3,00,000। 3,00,000 যদি বাদ দিয়ে দিই তাহলে আমার কত হয়, 4,45,000। এটা হচ্ছে আমার তড়িৎ সম্পদ। এই 4,45,000-কে আমি চলতি দায় 3,80,000 দ্বারা ভাগ করে দেব। তাহলে আমার অ্যান্সার আসবে 1.17:1। বুঝতে পেরেছো? কারণ আমার তড়িৎ সম্পদ মানে কি, তড়িৎ সম্পদ মানে আমার চলতি সম্পদকে নিয়ে মজুত পণ্য এবং অগ্রিম খরচ বাদ দেব চলতি সম্পদ থেকে। তো এখানে তো ভাই আমাদের চলতি সম্পদ আছে 7,45,000 আমরা পেয়েছি, এর মধ্যে মজুত পণ্য আছে 3,00,000, এটা বাদ দিব কারণ অগ্রিম খরচ এখানে নাই, সেজন্য জিরো। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম, আমরা যদি অগ্নি পরীক্ষা অনুপাত বা তড়িৎ অনুপাত বের করতে যাই, যে অনুপাতটাই বের করতে যাই না কেন, আমরা কি করব, এই যে অগ্নি পরীক্ষা অনুপাত এখানে আমি আলোচনা করেছি, খেয়াল করো, এই অগ্নি পরীক্ষা অনুপাত মূলত হচ্ছে আমাদের কি অনুপাত, আমাদের তড়িৎ অনুপাত। তো তড়িৎ অনুপাতের সূত্র যেটা, সেটাই আমরা কাজ করেছি এখানে, অন্য কিছু না। জাস্ট তুমি থিঙ্কিং করবা যে তড়িৎ অনুপাতের সূত্র কি ছিল। তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে এই, এই যে এটা, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি আশা করি। তো তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে মজুত পণ্য থেকে চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিলে আমরা কি পাবো, তড়িৎ সম্পদ পাবো। এই তড়িৎ সম্পদকে চলতি দ্বারা ভাগ করব, তাহলে আমাদের অ্যান্সার আসবে এটা। তাহলে খ নাম্বার প্রশ্ন আমাদের শেষ। তাহলে আমরা এখানে দুইটা প্রশ্ন সলভ করেছি, ক এবং খ। আমি যদি একটু চিন্তা করি বা থিঙ্কিং করি তাহলে আমরা একটু দেখব যে আমাদের কতে কি ছিল। আমাদের কতে ছিল হচ্ছে ভাইয়া কি, খেয়াল করো, আমাদের কত ছিল হচ্ছে কার্যকরী মূলধনের পরিমাণ, মানে চলতি মূলধনের পরিমাণ। ওকে, কার্যকরী মূলধন বা চলতি মূলধন। ক্ষতে ছিল চলতি অনুপাত এবং অগ্নি পরীক্ষা অনুপাত এবং মন্তব্য। তো মন্তব্য তো আমরা জানি, মন্তব্য করেছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।
এবার গতে হচ্ছে মোট লাভ অনুপাত এবং মজুদ আবর্তন অনুপাত। তো মোট লাভ অনুপাতের সূত্র কি? আমরা সবাই জানি, আমাদের মোট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করব আর গুণ করবো 100, কারণ এটা মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত। এটার আদর্শ মান হবে 20 থেকে 30%। তো এই অঙ্কে মোট লাভ আর নিট বিক্রয় পাবো কোথায় ভাই? এই অঙ্কে মোট লাভ এবং নিট বিক্রয় পাবো আমরা নিচে, কারণ আমাদের এটা তো আর্থিক অবস্থার বিবরণী, এখানে পাবো না। সো আমরা একটু নিচে যাব, সামান্য হালকা একটু নিচে যাব। হালকা একটু নিচে গেলে আমরা এই যে একটু খেয়াল করো, এই অঙ্কে এই যে এখানে তাকাও, আমাদের বলছে বিক্রয়ের পরিমাণ 22 লাখ, এটাই হচ্ছে নিট বিক্রয়। আর বিক্রিত পণ্যের ব্যয় এত। মাথায় রাখবা, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট লাভ পাই। তাহলে এখানে মোট লাভ মূলত কত আসে ভালো বলো তো? মোট লাভ আসে, আমাদের বিক্রয় হচ্ছে 22 লক্ষ, 22 লক্ষ থেকে আমরা বাদ দিব হচ্ছে 16,50,000, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে 22 লক্ষ থেকে আমি 16,50,000 বাদ দিলে কত হয়? 5,50,000, এটা হচ্ছে আমাদের মোট লাভ। তাহলে আমরা মোট লাভটা আগে বের করে নিব। হ্যাঁ, তাহলে মোট লাভটা কিভাবে বের করেছি? আমি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়েছি, এটা কিন্তু আমরা শিখেছি এগুলা। সো এগুলা যদি না জানেন তাহলে একটা দুঃখজনক বিষয়, আগের ক্লাসগুলা দেখে নিবেন। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাবো। মোট মুনাফা হচ্ছে 5,50,000। কিভাবে পেলাম ভাই? 22 লক্ষ থেকে 6 লাখ 16,50,000 বাদ দিয়েছি। এটাকে আবার বিক্রয় দ্বারা ভাগ করব, 22 লক্ষ দ্বারা ভাগ করব। ভাগ করে আমরা কি করব? 100 দিয়ে গুণ করলে আমরা মোট লাভ অনুপাত পাবো। ক্লিয়ার? তাহলে মোট লাভ অনুপাতটা আমরা যেভাবে বের করেছি সেই পার্সেন্টেজে চলে আসবো। এভাবেই আমাদের মোট লাভ আসবে। কত আসে অ্যান্সার তোমরা একটু আমাকে জানাও, যে মোট লাভের অনুপাত কত আসে। কত? আমরা 5,50,000কে 22 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা একটা পার্সেন্টেজ পাবো। আমি পার্সেন্টেজটা তোমাদের কাছ থেকে শুনতে চাই। এটা হচ্ছে মোট লাভের কথা। এখন যদি এমন হয় যে মোট লাভ তো আমি পেরেছি, এখন আমার দরকার হচ্ছে কি, এই যে দেখো পরের যে প্রশ্নটা, মোট লাভের পরে আমাদের হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। তো মজুদ আবর্তন অনুপাত কি হবে? ওই যে বিক্রিত পণ্যের ব্যয় আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে, তো আমরা কি করব? এই বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ পণ্য দ্বারা ভাগ করব। বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ পণ্য দ্বারা ভাগ করব, আমরা জানি গড় মজুদ পণ্য। তো বিক্রিত পণ্যের ব্যয় কত? 16,50,000। আর গড় মজুদ পণ্য বলতে আমরা বুঝবো এই যে সমাপনী মজুদ পণ্য আছে আমাদের প্রশ্নে, এই আমাদের এই যে এখানে সমাপনী মজুদ পণ্য আর নিচে প্রারম্ভিক মজুদ পণ্য আছে দেখবা 2,50,000। তাহলে সমাপনী মজুদ পণ্য হচ্ছে 3,50,000। তাহলে 3,50,000-এর সাথে 2,50,000 প্রারম্ভিক মজুদ পণ্য, এই এই দুইটা যোগ কত? সরি, 3 লক্ষ। সমাপনী মজুদ পণ্য হচ্ছে 3 লক্ষ, প্রারম্ভিক মজুদ পণ্য 2,50,000। তাহলে টোটাল কত হয়? 5,50,000। এই 5,50,000কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়? 2,25,000। এটা হচ্ছে গড় মজুদ পণ্য। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় আছে কত? বিক্রিত পণ্যের ব্যয় আছে 16,50,000। এটাকে আমি 2,25,000 দ্বারা ভাগ করলে আমরা মজুদ আবর্তন অনুপাত পাবো। এ হচ্ছে সিস্টেম। তাহলে আমরা এখানে গতে যেটা পেয়েছি মোট লাভ, তাহলে মোট লাভ অনুপাত কিভাবে বের করেছি ভাইয়া? আমার মোট লাভ হচ্ছে কিভাবে? 22 লক্ষ থেকে 16,50,000 বাদ দিলে 5,50,000, এটাকে আমি নিট বিক্রয় সেই 22 লাখ দিয়ে ভাগ করেছি, ভাগ করে আমি 100 দিয়ে গুণ করেছি। এটা হচ্ছে মোট লাভ অনুপাত। আর মজুদ আবর্তন অনুপাত হচ্ছে কি, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত? 16,50,000। এটাকে আমি ভাগ করেছি গড় মজুদ পণ্য। গড় মজুদ পণ্য কিভাবে বের করেছি? সমাপনী মজুদ পণ্য 3 লক্ষ, থ্যাংক ইউ ভেরি মাচ, 25% হয়, হ্যাঁ 25% হবে অ্যান্সার। আর প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে ভাইয়া নিচে 2,50,000। এই 5,50,000কে আমি 2 দ্বারা ভাগ করলে হয় 2,25,000। এটার অ্যান্সার আসবে 12। তাহলে 16,50,000কে 2,25,000 দ্বারা ভাগ করবো। এখন আমরা সমাধানটা দেখবো যে আমরা যে কথাগুলা বলেছি সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি আমাদের ম্যাথটা। দেখো আমরা যদি সলভটা দেখি, খ নাম্বারটা তো আমরা দেখেছি, গ নাম্বারটা এখন একটু দেখবো। গ নাম্বারটা দেখো, আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মোট মুনাফা অনুপাত বা মোট লাভ অনুপাত। মোট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করব। তো এখানে মোট লাভ কিভাবে বের করেছি? আমার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়েছি, মানে 22 লাখ থেকে 16,50,000 বাদ দিয়েছি 5,50,000। এবার মোট মুনাফা তো 5,50,000, এটাকে আমি নিট বিক্রয় মানে কত, 22 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করেছি, 25% আসছে অ্যান্সার। এটাই হচ্ছে
আমাদের মোট লাভ অনুপাত। এখন কথা হচ্ছে এটার আদর্শ মান কত ছিল, 20 থেকে 30%। তার মানে আমাদের আদর্শ মানের কাছাকাছি আছে। মন্তব্যকে দিব যে এটার আদর্শ মান 20 থেকে 30%, নিম্ন মান হচ্ছে 25%, যা সন্তোষজনক। মানে এটা আমাদের জন্য ভালো, কারণ আমাদের যে মান সে মানের মধ্যে এটা চলে আসছে। এবার আসো মজুদ আবর্তন অনুপাত, সর্বশেষ অনুপাত। এটা সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়কে আমি গড় মজুদ দ্বারা ভাগ করবো। এখন ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় তো আমার দেওয়াই আছে, এই যে 16,50,000, এটা লিখলাম। কিন্তু গড় মজুদ পণ্য নাই। তবে আমরা জানি আমাদের প্রশ্নে দুইটা মজুদ পণ্য ছিল, দেখলাম প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তো প্রারম্ভিক মজুদ হচ্ছে কত, 2,50,000, আর সমাপনী মজুদ হচ্ছে 3,00,000। ভাগ দিব 2 দিয়ে, তাহলে হয় 2,75,000। আমি মনে হয় 25 বলছি বলে। তাহলে এই 2,75,000 হবে। কথা বুঝতে পেরেছো? এবার 16,50,000-কে 2,75,000 দিয়ে ভাগ করলে আসবে 6 বার, অ্যান্সার আসে 6। আর আবর্তন অনুপাতের অ্যান্সার আসবে বারে সবসময়। মুনাফার অনুপাত সবসময় অ্যান্সার আসবে পার্সেন্টেজে, আবর্তন আসবে বারে, আর বাকিগুলো আসবে অনুপাতে। তো এই যে মধুদ আবর্তন অনুপাতে, যার আদর্শ মান হচ্ছে 8 বার মিনিমাম, কিন্তু আমরা অ্যান্সার পেলাম কতবার, 6 বার। তাহলে কি লিখবো, আমরা লিখবো মজুদ ও আবর্তন অনুপাতের আদর্শ মান 8 বার, কিন্তু প্রাপ্ত মান হচ্ছে 6 বার, যা সন্তোষজনক নয়। তার মানে মোট মুনাফাটা সন্তোষজনক, মজুদ আবর্তন অনুপাতটা আমাদের প্রতিষ্ঠানের জন্য সন্তোষজনক নয়। এভাবে আমরা অঙ্কগুলা করব। তাহলে এই যে একটা অঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এই অঙ্কটা দেখে কি মনে হচ্ছে যে অঙ্ক কঠিন না খুবই সহজ? তাহলে আমাকে জাস্ট মাথায় রাখতে হবে আমার সম্পদ কোনগুলো, দায় কোনগুলো, আর মালিকানা সত্ত্ব কোনগুলো। এটা মাথায় রাখতে পারলে অঙ্কটার আমরা বেসিক জিনিসগুলো শিখে ফেললে আমাদের আর তেমন কোনো প্রবলেম থাকে না। তাহলে এই অঙ্কের মধ্যে আমরা 3টা প্রশ্ন সলভ করলাম ভাইয়া। কয়টা প্রশ্ন, ক খ গ। এই 3টা প্রশ্ন কি কি ছিল, আমি আবারও একটু রিপিটেশনে যাচ্ছি। দেখো, যদি আমরা একটু থিঙ্কিং করি তাহলে আমরা দেখবো বিষয়টা। এই যে দেখো, আমাদের তাওহিদ কোম্পানির এই প্রশ্নটার মধ্যে আমাদের কি ছিল, কার্যকরী মূলধন মানে চলতি মূলধন। তো আমরা কি করেছি, প্রতিষ্ঠানের চলতি সম্পদ, এই যে 3টা চলতি সম্পদ আছে, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ, এই চলতি সম্পদ যোগ করে এখান থেকে চলতি দায় 3টা, তদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া দায়, এই 3টা যোগ করে বাদ দিয়ে দিয়েছি কার্যকরী মূলধন। চলতি অনুপাত কিভাবে বের করেছি, ওই যে চলতি সম্পদকে এবার চলতি দায়ের যোগফল দ্বারা ভাগ করে চলতি অনুপাত পেয়েছি। অগ্নি পরীক্ষা অনুপাত মানে তড়িৎ অনুপাত। তো আমরা আবারও তড়িৎ সম্পদকে কি করব, এই চলতি দায় দ্বারা ভাগ করব। তো তড়িৎ সম্পদ বলতে এই 3টা সম্পদের মধ্যে শুধু মজুত পণ্যটা বাদ যাবে, মানে 3,25,000 আর 1,00,000 কত, 20, 4,45,000 হবে তড়িৎ সম্পদ। এই 4,45,000-কে আমরা কি করেছি, আমাদের সেই চলতি দায় কত ছিল, 3,80,000 দিয়ে ভাগ করে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের কি, অগ্নি পরীক্ষা অনুপাত। এরপর আমরা করেছি মোট লাভ। তো মোট লাভ আমাদের প্রশ্নে কিভাবে আছে, নাই। আমরা 22,00,000 থেকে 16,50,000 মাইনাস করে 5,50,000 পেয়েছি। এটাকে 22,00,000 দিয়ে ভাগ করে মোট লাভ অনুপাত পেয়েছি। মজুদ আবর্তন অনুপাত খুবই সিম্পল ছিল। আমাদের প্রতিষ্ঠানের যে বিক্রিত পণ্যের ব্যয় 16,50,000, সেটাকে আমরা গড় মজুদ পণ্য দ্বারা ভাগ করেছি। কিভাবে, কারণ আমরা জানি আমাদের এই অঙ্কে গড় মজুদ পণ্য আছে 2টা। কয়টা ভাইয়া, 2টা। কি কি, আমি যদি থিঙ্কিং করে দেখাই তোমাদেরকে তাহলে তোমরা বুঝবা। গড় মজুদ পণ্য বলতে আমরা 2টা মজুদ পণ্য পেয়েছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এই যে দেখো আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য, একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তো গড় মজুদ পণ্য বলতে আমাদের এই যে বিক্রিত পণ্যের ব্যয় 16,50,000। খুবই সিম্পল অঙ্ক। দেখো, 16,50,000-কে আমরা এই দুইটা যোগ করেছি, 2,50,000 আর 3,00,000, 5,50,000, এটাকে ভাগ করেছি। তাহলে এটাকে এই দুইটা যোগ করে যোগফল দিয়ে ভাগ করেছি, অ্যান্সার 6 বার আসছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আজকের অঙ্কে আমরা মূলত ভাইয়া খেয়াল করবা, আমরা কি শিখেছি, আমরা অঙ্কটাকে কিভাবে সমাধান করতে হয় জাস্ট এটা বিস্তারিত ভাবে দেখিয়েছি। আমি আশা করি যে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা পারবা। সেক্ষেত্রে তোমাদের একটা ইয়ে রাখতে হবে যে অঙ্ক করার জন্য আমাদের কি জানতে হবে, আমরা এই পাশে দায় পাশে আহ, দীর্ঘমেয়াদী দায় কোনটা, চলতি দায় কোনটা বের করে নিব, সম্পদ পাশে স্থায়ী সম্পদ কোনটা, চলতি সম্পদ কোনটা, এগুলা বের করে নিলে আমরা পেতে যাব। তো আজকের ক্লাসটা আমরা এখানেই রাখবো ইনশাল্লাহ। যেহেতু আমরা নিয়মিত ভাবে ক্লাস করব, তো সেক্ষেত্রে আমি একটা জিনিস প্রত্যাশা করবো তোমাদের কাছে, সেটা হচ্ছে যারা ক্লাসে উপস্থিত থাকো না অবশ্যই পরে হলেও ক্লাসগুলো করে নিবে, এগুলা খুবই দরকারি ক্লাস। তো আজকে আবার রাতে তোমাদের ম্যানেজমেন্ট ক্লাস হবে। সব সর্বোপরি যে যেখানেই যে ক্লাসই করো না কেন, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে তোমরা
ক্লাসগুলোকে নিয়মিত করবা, পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবা। ওকে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।